আমি আপ্লুত হয়েছি এবং অভিভূত হয়েছি, এবং এই যে আমি অনুভব করছি যে একটা আত্মীয়তার বন্ধন, একটা সংহতি। আমার এই সময় হচ্ছে বিচ্ছিন্নতার সময়। সেই বিচ্ছিন্নতার মধ্যে সামাজিকতাকে উঠে গেছে। সেই জায়গায় সেই রকম পরিস্থিতিতে আপনাদের সঙ্গে এই যে সংযোগ, এইটা একটা আত্মীয়তার মতো আমার কাছে। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের নতুন দিগন্ত পত্রিকার পক্ষ থেকে আয়োজনটা করা হয়েছে। আমি স্নেহভাজন নাজফার হোসেন, মোজাহিদ ইসলাম বাবরা, এদের দুজনের উদ্যোগটাই ছিল এখানে অত্যন্ত প্রয়োজনীয়, এবং এই অনুষ্ঠানের জন্য আমি বাংলাদেশ শিশু একাডেমিকে ধন্যবাদ জানাই যে তারা এই অডিটোরিয়াম ব্যবহার করার সুযোগ দিয়েছেন। যে কথাটা পেছনের ভিড়েতে তাকে মনে হয় যে মানুষ, এটা তো সবাই জানি আমরা, যে মানুষ সামনের দিকে বাঁচবে, সামনে, কিন্তু পেছনের দিকে তাকিয়ে নিজের জীবনটাকে বোঝে। আমিও পেছনের দিকে তাকিয়ে জীবনটাকে বুঝছি, ঘটনাকে বুঝছি, অভিজ্ঞতাকে বুঝছি। আমার তো অভিজ্ঞতা হচ্ছে 3টি রাষ্ট্রের মধ্যে জীবনযাপন করা। ব্রিটিশের রাষ্ট্র, পাকিস্তানের রাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্র। এই 3টে রাষ্ট্র ভিন্ন, আকৃতিতে ভিন্ন, পতাকায় ভিন্ন, নামে ভিন্ন। এই 3 রাষ্ট্রের মধ্যে উন্নয়ন ঘটেছে, এটা সত্য, এবং সেই উন্নয়নের কথাও আমাকে বলতে হবে একটু পরে। এই উন্নয়নের যে ধারাবাহিকতা, সেটা রক্ষিত হয়েছে, একটু রাষ্ট্র ভেঙেছে, কিন্তু উন্নয়নের যে ধারাটা, সেই ধারাটা ভাঙেনি, এবং সেই ধারাটা পুঁজিবাদী ধারা। এইটা হচ্ছে বাস্তবতা। আমরা যেটা দেখলাম, ব্রিটিশ আমলে আমরা উপনিবেশ ছিলাম, পাকিস্তান আমলে অভ্যন্তরীণ একটা উপনিবেশ তৈরি হচ্ছিল। সেই রাষ্ট্র তৈরি হওয়ার প্রক্রিয়ার মধ্যেই ভেঙে পড়ছে, হুড়মুড় করে ভেঙে পড়ছে, ক্ষতিগ্রস্ত করেছে মানুষকে। তারপরে বাংলাদেশে যে স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি, সেখানেও কিন্তু ওই ঔপনিবেশিকতা হারিয়ে গেছে। এই রাষ্ট্রীয় উপনিবেশের যে চরিত্র, ঔপনিবেশিক শাসনের যে চরিত্র, সেটা তো আমরা জানি। ঔপনিবেশিকরা কি করে? তারা লুণ্ঠন করে, তারা শোষণ করে, এবং এই লুণ্ঠন ও শোষণের মধ্য দিয়ে যা পায় সেটা পাচার করে দেয়। বাংলাদেশেও সেই ঘটনা চলছে, যে এখানে ধনী যারা, তারা ধন উপার্জন করেছেন শ্রম দিয়ে নয়। যারা শ্রম দিয়েছে তাদের শ্রমের বিরুদ্ধে অপহরণ করে, এবং সেইটি ঘটেছে লুণ্ঠনের মধ্য দিয়ে। ব্যাংক থেকে লুণ্ঠন, ভূমি দস্যুতা, নদী দস্যুতা, বৃক্ষ দস্যুতা, নানান ধরনের দস্যুতার মধ্য দিয়ে ঘটেছে। এবং সেই লুণ্ঠনের টাকা, দস্যুতার টাকা, লুণ্ঠনের টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। ঠিক আগে শাসকরা যেমন ছিল, বাংলাদেশের ধনীরা ওই পুঁজিবাদী দীক্ষায় দীক্ষিত, এবং তারা ওই রকম উপনিবেশিকতার চর্চরণী করছে। তারপর যদি আমি আমার শৈশবে ফিরে যাই, তাহলে সংক্ষেপে বলতে গেলে বলতে হয় যে আমাদের শৈশব ছিল বেশ অন্ধকারাচ্ছন্ন, একেবারে আক্ষরিক অর্থে অন্ধকারাচ্ছন্ন। আমাদের এলাকাটা, আমাদের এলাকাকে বিক্রমপুর জানি, চিনি, এর অনেক খ্যাতি আছে, অনেক বিখ্যাত লোক মনীষী এখানে জন্মগ্রহণ করেছেন, নারীও জন্মগ্রহণ করেছেন। কিন্তু এই এলাকার মানুষ অত্যন্ত দরিদ্র, এটা নিচু এলাকা, এখানে ফসল ভালো হয় না,
সে কারণে চাকরি হচ্ছে এদের প্রধান উপজীবিকা, এবং সেজন্য শিক্ষা খুব দরকার ছিল। এই জন্য সেই কারণেই বাংলা বা বিক্রমপুরের লোক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, কিন্তু সকলে শিক্ষা পায়নি। সেই শিক্ষাটা ছিল অল্প মানুষের জন্য, সেটাই সত্য। এখন আমার যে শৈশব, সেই শৈশব কেটেছে এই আমাদের এই এলাকারই একটি প্রান্তিক জায়গা, সেটা হচ্ছে আরিয়াল বিলের কাছে, একেবারে সেই জায়গাতে। তো সেই জায়গাতে আমরা ছিলাম বিশ্বযুদ্ধের সময়, সেটা এখন আমরা বয়স 6-7 বছর হবে। সেখানে দুর্ভিক্ষের কথা আপনারা শুনেছেন, আমরাও জানি। এবং সেই দুর্ভিক্ষ ছিল 50-এর মন্বন্তর। সেখানে বলা হয় যে 35 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে সেই দুর্ভিক্ষে। আমরা প্রান্তিক মানুষ কোনো রকমে বেঁচেছি, এবং আমাদের বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, তার কিছু অর্থ উপার্জন, তিনি টাকা পাঠাতে পারতেন, সেই রকম চলত। খুব সাধারণ জীবনযাপন। স্কুল ছিল না, প্রাইমারি স্কুল আমরা যাওয়ার পরে প্রতিষ্ঠিত হয়েছে। সেইখানে একদিন শুনলাম একজন ফাঁসি দিয়েছে। আমাদের কৌতূহল হলো, ফাঁসি জিনিসটা জানি না। আমরা যে দেখলাম গাছের সাথে একজন মানুষ ঝুলছে, এবং সেই মানুষটা ঝুলছে যেন পুতুলের মতো ঝুলছে, বাতাসে। সেই প্রথম অভিজ্ঞতা, তখন বুঝিনি, পরে বুঝেছি যে এই মানুষটি বেকার ছিলেন, অনাহারে এবং অন্ধকারে, অসহায় অবস্থায়, হতাশ হয়ে, যে হতাশার কথা বাংলাদেশে আজ অত্যন্ত বেশি সূত্র, সেই হতাশ হয়ে তিনি সেই আত্মহত্যা করেছেন। তো আমার কাছে ওই ব্রিটিশ শাসনের ছবি, ওই আত্মহত্যার ছবি, সেইটি দেখে আমার মনে হয় যে এইটি হচ্ছে ওই শাসনের রূপক। যদি একটা রূপক দিতে হয়, উপমা দিতে হয়, তাহলে ওই ফাঁসিতে ঝুলা আমাদের রঙে এই মানুষটির কথাই বলতে হয়। তারপরে তো আমরা স্বাধীন হলাম, পাকিস্তান হলো, এবং পাকিস্তান মানে হলো, পাকিস্তান অর্থ দাঁড়ালো দেশ ভাগ। দেশ তো ভাগ হলো, সেই ভাগের মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই দেশ ভাগ যে কত ক্ষতিকর হয়েছে, তখন আমরা উপলব্ধি করিনি, পরে উপলব্ধি করিনি, এখন উপলব্ধি করি তাকে দেখে যে ওই যে 1757 সালে পলাশির যুদ্ধের পরে, তার থেকে তারপরেই যে বড় দুর্ঘটনা, সেইটি হচ্ছে স্বাধীনতার নামে 47-এর দেশভাগ। 47-এ যখন দেশভাগ হয়, হঠাৎ করে আমরা প্রস্তুত ছিলাম। আমরা আমাদের পরিবার রাজশাহী থেকে কলকাতায় গেছে, কলকাতাতে আমরা গুছিয়ে গুছিয়ে বসছি। আমার বাবা মা ওই পাখি বসার মতন একটা বাসা তৈরি করছে, থাকবে অনেক দিন। তার আগে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছে, এর মধ্যে এই স্বাধীনতা চলে গেল, এবং আমরা কলকাতা ছেড়ে চলে এলাম। এবং এই যে চলে এলাম, সেই চলে আসার সময় যে কথাটা মনে হয়েছিল যে যে বন্ধুদের ওখানে ছেড়ে এলাম, যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, অথবা রাজশাহীতে, আমরা প্রথমে রাজশাহীতে অনেক দিন ছিলাম, সেই রাজশাহীতে যে বন্ধু ছিল আমার বন্ধু রূপেন্দ্রনাথ রায়চৌধুরী, ওর সাথে তো আর কখনো দেখা হবে না, আর কখনো দেখা হয়নি। কিন্তু যখন স্বাধীন হলো 14ই ডিসেম্বর, আমার কথা 14ই আগস্ট, সেটা কথাটা আমি একটু পরে আসছি, যে এই তার আগেই 14ই আগস্টের আগেই কলকাতায় সব মানুষ যারা ছিলেন আমাদের সবাই গ্রামে চলে এসেছেন। আমাদের এই এলাকার মানুষ কিন্তু কলকাতা চিনত, ঢাকা চিনত না। তো ঢাকা চলে এসেছে সবাই, সবাই একসাথে গেছে। আমরা এসেছি আমাদের নানা বাড়িতে, এবং সেইখানে এসে বেশ জমজমাট সবাই ফিরতে এসেছে। যিনি চাকরি করতেন তিনি এসেছেন, যিনি ছাত্র ছিলেন তিনি এসেছেন, যিনি ব্যবসা করতেন তিনি এসেছেন, যিনি অন্য পেশায় এসেছেন তিনিও এসেছেন। কিন্তু আমি কোনো উৎসব মুখরতা দেখিনি, মনে পড়েনি যে তারা খুব উৎসবের মধ্যে আছেন, একসাথে মিলিত হয়েছেন।
একটা চাঞ্চল্য দেখা দিয়েছে, কিন্তু যে প্রচন্ড উল্লাস স্বাধীনতা এইটা মনে হয়নি, বরং আমিও দুশ্চিন্তা দেখেছি যে যারা এরা কোথায় যান। তারা যেমন ধরুন আমার বাবা সরকারি চাকরি করতেন, অবসর নিয়ে এসছেন, সৌভাগ্যক্রমে তাদের তিনি হেড অফিসে ছিলেন কলকাতায়, সেজন্য হেড অফিস থেকে ঢাকার হেড অফিসে আসছেন। কিন্তু আমরা কোথায় গিয়ে উঠবো, কোথায় তো বাসা, কোথায় কোথায় থাকার জায়গা হবে সেটা তো আমরা জানতাম না। এই ঢাকা শহরে যখন আমরা প্রথম নামি, আমার মেজ ভাই প্রয়াত এই সত্য কয়েকদিন আগে প্রয়াত হয়েছে ইঞ্জিনিয়ার, সে বলছিল যে ফুলবাড়িয়া স্টেশনে নেমে তার কান্না পেয়েছিল যে আমরা কোথা থেকে কোথায় এলাম, আমরা শিয়ালদের সেই আলো, শিয়ালদের সেই মানুষ, শিয়ালদের সেই প্রচুর প্রাচীন প্রাচুর্য, সেইখান থেকে এসে এইখানে নামলাম ফুলবাড়িতে, যেখানে টিম টিম করছে বাতি, যেখানে অন্ধকারের আলোর চাইতে অন্ধকার বেশি, ঘোড়ার গাড়ি, দুর্গন্ধ, ধুলো, আমরা কোথায় গিয়ে উঠবো ঠিক নেই। আমরা উঠেছি আত্মীয়ের বাড়িতে, সে বাড়িতে নাজিরাবাজারে মনে আছে আমার, নাজিরাবাজারে 1 নম্বর নাজিরাবাজার। তারা তো এই বাড়িতে কোনো ভাড়া দেওয়ার কথা ছিল না, জোর করে উঠেছি, বিদ্যুৎ নেই, স্যার নেই। তারপরে ওখান থেকে আমরা গেলাম আরেক আত্মীয়ের বাড়িতে, সেই আত্মীয়ের বাড়িতে সেই বেগম বাজার, সেইখান থেকে আমরা স্কুলে যেতে থাকলাম। এখন এই সময়টা শুধু আমাদের না, আমাদের নুরজাহান মোর্শেদ, আমাদের নুরজাহান আলম, তিনি কলকাতায় খুব দাপটের সঙ্গে ছিলেন, রায়তের সঙ্গে ছিলেন, ত্রাণ করেছেন এবং এমএ ওখান থেকে পরীক্ষায় পাস করেছেন। তিনি চটপটে ছিলেন, নাটকও করতেন। এরা ঢাকায় এসে মহিলা মঞ্চে, মহিলারা মঞ্চে তখন ওঠার ঐতিহ্য ছিল না, তিনি উঠেছিলেন। তিনি অল ইন্ডিয়া রেডিওতে চাকরি পেয়েছিলেন। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল অল ইন্ডিয়া রেডিও থেকে যে তুমি কোন স্টেশনে যেতে চাও। তো তিনি বলেছেন যে কোনো স্টেশনে যেতে রাখি, শুধু ঢাকা ছাড়া। তো সেই ঢাকাতেই তাকে আসতে হয়েছিল এবং ঢাকা থেকে আবার তিনি ধাক্কা খেয়ে, তিনি এত রাজনীতিতে জড়িত ছিলেন না। আওয়ামী লীগে 1954 সালের নির্বাচনে এমএলএ হয়েছিলেন, 70 এমএলএ হয়েছিলেন। তিনি আবার ধাক্কা খেয়ে কলকাতায় গেলেন, কলকাতা দিয়ে আবার মুর্শিদাবাদে নিজেদের বাড়িঘর খুঁজলেন। মুর্শিদাবাদের লোকটা বললো যে গেছিলে তো একবার ধাক্কা খেয়ে, আরেকবার ধাক্কা খেয়ে চলে এসেছে। এই ছিল পার্টিশন। এবং এই পার্টিশনের যিনি ওই 14ই আগস্টের কথা মনে বলছিলাম, 14ই আগস্ট স্বাধীনতা দিবস। আবার স্বাধীনতা দিবসের উদযাপনটা কিভাবে হবে আমাদের ওই জলাঞ্চলে, তখন তারা সবাই আমাদের আত্মীয় স্বজনরা সবাই দেখি, শুধু আত্মীয় স্বজনরা অন্যরাও, যে স্টিমার স্টেশন ভাগ্যকুল, সেই স্টিমার স্টেশনে গিয়ে তারা উঠেছেন প্ল্যাটফর্মের উপরে। স্টিমার আসবে গোয়ালন্দ থেকে এবং পাকিস্তান যেন আসছে গোয়ালন্দ থেকে, ওইখান থেকে। তখন স্টিমার এলো, স্টিমারের সামনে পাকিস্তানের পতাকা উঠছে পথ করে, কাগজের ফুল দিয়ে ফুল দেওয়া হয়েছে, পতাকা দেওয়া হয়েছে পাকিস্তানে। সেই পতাকাগুলো দড়ি দিয়ে বাঁধা হয়েছে। ওখান থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার করা হচ্ছে, পাকিস্তান জিন্দাবাদ, কায়েদ আজম জিন্দাবাদ। আমাদের ওখান থেকে করছি, আওয়াজ দিচ্ছি ওই আওয়াজগুলো। কিন্তু আমার মনে হয়েছিল, এখন আরো বেশি করে মনে হয় যে চতুর্দিকে একটা বিষণ্ণতা ছিল, আর কোথাও কোথাও চাপা কান্না ছিল। বিশেষ করে যারা সংখ্যালঘু, তাদের মধ্যে তো কান্না ছিল সেদিন, এবং সেই স্বাধীনতাটা তাদেরকে উল্লসিত করেনি। আর আমারও মনে পড়ে না যে কত উল্লাস দেখেছি সেদিন, কত উত্তেজনা দেখেছি সেদিন। এবং তারপরে যেটা ঘটলো সেটা তো আমার বিভিন্ন অভিজ্ঞতা। যেমন ধরুন, আমাদের যারা আত্মীয় স্বজন বেসরকারি চাকরি করতেন, তারা বেকার হয়ে গেলেন। যিনি পড়াশোনা করছিলেন মেডিকেল কলেজে, তিনি এখানে এসে আবার কোথায় পড়বেন অনিশ্চয়তায় পড়বেন।
এবং আমার দুই ফুফাতো ভাই, দুই দুই ফুফা দুই ফুফুর দুই ছেলে আমারই সমবয়সী। একজন আমার সাথে স্কুলেই পড়তো, সে চলে গেল এই হাওড় এলাকায় তাহিরপুরে। তারপরে সেখানে স্কুল নেই, তার বাবা পুলিশের দারোগা ছিলেন, ওসি হয়ে চলে গেল। তারপরে তার জীবনটাই একেবারে মাছ হয়ে গেল। আরেকজনের বাবা চাকরি করতেন, কাজ করতেন স্টিমার কোম্পানিতে, সেটা তিনিও বেকার হয়ে গেছেন। তার ছেলে কি চলে গেল বরিশালে আত্মীয় বাড়িতে থেকে পড়বে বলে। এইভাবে ছত্রভঙ্গ হয়ে গেছে। এবং আমরা তো স্কুলে এলাম, ঠিক আছে, পড়লাম ইত্যাদি করলাম। এখন ওই সময়ের ছবি, ওই সময়ে যদি প্রতীক হয়, কোন প্রতীকের দুটো ঘটনাকে আমার প্রতীকের মতো মনে হয়। যেমন ব্রিটিশ শাসনের প্রতীক ছিল ওই ফাঁসিতে ঝোলা মানুষটি, তেমনি এই সময়ে এই যে আমাদের পাকিস্তানের 23 বছর, তার দুটো ঘটনা আমার কাছে খুব মনে দাগ কেটেছে, মনে হয় তাদেরকে প্রতীক করতে পারে। একটা হচ্ছে যে আমাদের এই প্রতিবেশী কৃষক পরিবার হায়াত আলী জমাত আলী, তখন কিন্তু শ্রেণী বিভাজনটা গ্রামে এইরকম ছিল না, এবং সাম্প্রদায়িকতা আমাদের গ্রামে একেবারেই ছিল না। আমার মায়ের খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন, খুবই বন্ধুত্ব দুজনে, তার নাম গোয়ার্নির মা। এই গোয়ার্নির মা নামে শুনে বুঝতে পারছেন যে তার সাম্প্রদায়িক অবস্থানটা কি, তার শ্রেণীগত অবস্থানটা কি, কিন্তু দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। আমাদের খালের এপারে মসজিদ, দূরে মসজিদে আজান হয়, মন্দিরে ঘন্টা বাজে, কোনো বিরোধ আমরা দেখিনি, জানতাম না। তো সেটাই হোক, পাকিস্তান তো হলো, এবং পাকিস্তানের মধ্যে দিয়ে আমি তো বড় হলাম, যেটা আপনি শুনেছেন আমার জীবন বৃত্তান্তে, যে আমি MA পরীক্ষা দিয়ে মুন্সিগঞ্জে হরগঙ্গ কলেজে গিয়ে লেকচার হয়েছে। তখন একদিন বিকেলে দেখি ওই যে হায়াত আলী জমাত আলী দুই ভাইয়ের এক ভাই এসে উপস্থিত। হায়াত আলীকে আমার বাবা চাকরি দিয়ে গিয়েছিলেন, একটা পিয়নের চাকরি রাজশাহীতে, কাজে হায়াত আলীর অবস্থা খারাপ না। জমাত আলী নৌকার মাঝি ছিলেন, এবং সেই মাঝিকেও তাকে আমরা তুফানি বলতাম। তুফানি এই অর্থে যে তুফানের বিরুদ্ধে চলতে পারে এবং তুফানি মতো বেগে চলতে পারে। তার নিজের নৌকা ছিল না, অন্যের নৌকা হয়তো। সেই তুফানি দেখি একদিন বিকেলে আমরা গল্প করছি, সেইখানে আমাদের ওই আমি হরগঙ্গা কলেজে যেখানে আমি থাকি, সেখানে এসে উপস্থিত হয়েছে। অত্যন্ত মলিন চেহারা, অত্যন্ত বিধ্বস্ত একজন মানুষ। আমি জিজ্ঞেস করলাম তাকে, আমরা চাচা বলেই ডাকতাম, চাচা আপনি এখানে হঠাৎ? উনি বললেন, আমি শুনলাম তুমি এখানে পড়াও, সেই জন্য দেখা করতে আসলাম। কি জন্য এসেছিলেন? বলে আমাকে ডাকাতির মামলায় আসামি করা হয়েছে। ডাকাতির মামলায় আসামি হয়ে এসেছেন তুফানি। আমাকে এমন ধাক্কা দিল, আমার কাছে এটা মনে হলো যে হতে পারে যে তিনি ডাকাতিতে যুক্ত ছিলেন, অসম্ভব না, কেননা তার তো কোনো পেশা নেই, তার তো কোনো জমি জমা ছিল না। এই তো এই স্বাধীন রাষ্ট্রে, পাকিস্তান রাষ্ট্রে তাকে নিঃস্ব করে দিয়েছে। এবং ওই যে আমাদের তুফানি চাচা, সেই চেহারা, সেই জন্য আমাকে পাকিস্তানের প্রতীক হিসেবে আমার কাছে আসে। আরেকটা প্রতীক আরো ভীষণ ভয়ঙ্কর, সেটা তো ধরুন ৭১-এর যে গণহত্যা, সেই গণহত্যা তো আমাদের জানা আছে কিরকম ভয়ঙ্কর ছিল, কিরকম বিভৎস ছিল সেই ঘটনাটি। তো তখন সেই সময়ে এক মহিলা কবিতা লিখতেন, তার কথা এখন কেউ মনে করে না, করে না। তিনি এমন কিছু বড় কবিতাও ছিলেন না। 25 বছর বয়সে
তিনি শহীদ হন। তার নাম মেহেরুন্নেসা। এই মেহেরুন্নেসার ইতিহাস আবার আমার কাছে পাকিস্তানের ইতিহাস এবং পাকিস্তানের যন্ত্রণার প্রতীক মনে হয়। মেহেরুন্নেসার বাবা খিদিরপুরে থাকতেন। খিদিরপুর কলকাতায় একটা মুসলমান অধ্যুষিত এলাকা, আমাদেরও বাসাটা ওইখানে ছিল। তো মেহেরুন্নেসার বাবার ভবানীপুরে দুটো দোকান ছিল। তো রাইটের সময় ওই দোকান লুটপাট হয়ে গেল। তখন মেহেরুন্নেসার বাবা একটা কয়লার আড়ত দিল এবং মেহেরুন্নেসার পড়াশোনা হলো না। ছোট্ট মেহেরুন্নেসা বাবার দোকানে দোকানে বসে থাকতো এবং বাবাকে সাহায্য করত। তার কিন্তু তারপরে 50 সালে রায়ট হলো দুপারে, এপারে ওপারে দুপারে ভয়ঙ্কর এক রায়ট হলো। সেই রায়টে তারা ওখানে আর থাকতে পারলো না। জায়গা জমি যেটুকু ছিল, যেটুকু বিশেষ মানে দোকান ওটাই, সেইটা বিক্রি করে দিয়ে মেহেরুন্নেসার বাবা ঢাকায় চলে এলেন। ঢাকায় তো তাদের থাকার কোনো জায়গা নেই। এই দোলাল খালের পারে কোথাও একটা জায়গা নিয়ে মেহেরুন্নেসার বাবা ব্যবসা শুরু করলেন। কিন্তু ব্যবসা করতে তো টাকা লাগে, পুঁজি লাগে, সেই পুঁজি তো তাদের ছিল না। তাহলে মেহেরুন্নেসাকে বাবাকে সাহায্য করার জন্য মেহেরুন্নেসার পড়াশোনা করতে পারেন, কিন্তু কবিতা দিচ্ছে। মেহেরুন্নেসার বাংলা একাডেমিতে নকল পেশ করত, কপি করত, কোথাও প্রুফ দেখত, ফিলিপস কোম্পানিতে একটা চাকরি নিয়েছিল। কিন্তু এর মধ্যে তার বাবার ক্যান্সার হয়ে গেল এবং ক্যান্সারে বাবা মারা গেলেন। মেহেরুন্নেসারা মিরপুর এলাকাতে থাকতো বাসা করে এবং মিরপুরে তারা বিহারি অধ্যুষিত এলাকা, সেইখানে ছিল। মেহেরুন্নেসা খুব তেজি হয়েছিলেন। তিনি জয় বাংলা স্লোগান দিতেন, ওখানে মিছিল করতেন, বিহারিরা সব জানত। 23শে মার্চ বাংলা একাডেমির নিচে মিলনায়তনের নিচে মাঠে কবিদের একটা অনুষ্ঠান হয়েছিল, বিপ্লবী কবিতা পাঠ হয়েছিল। মেহেরুন্নেসা 23শে মার্চ সেখানে কবিতা পড়েন এবং সেই কবিতা আমি শুনেছি 25শে মার্চ বেগম পত্রিকায় ছাপা হয়েছিল। কিন্তু 25শে মার্চ কি ঘটল? 25শে মার্চ মেহেরুন্নেসাদের বাড়ি আক্রমণ করল অবাঙালিরা এবং মেহেরুন্নেসার মা, মেহেরুন্নেসার ভাই আর মেহেরুন্নেসার 3জন উপার্জনক্ষম একজন মেহেরুন্নেসা। সেই তারা মা এসে বাঁচানোর গর্ব জানাতো মুসলমান, কোরআন শরীফ নিয়ে এসে দাঁড়িয়েছে সামনে। কিন্তু অবাঙালিরা তো তখন পাকিস্তানি জাতীয়তাবাদে উন্মত্ত এবং সেইখানে তারা 3 জনকেই হত্যা করল এবং ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে গেল। আর মেহেরুন্নেসাকে যেটা করলো সেটা আরো ভয়ঙ্কর। তাকে তো মারলই, তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে ফ্যান ছেড়ে দিল এবং সে ঘুরতে থাকলো। এই হচ্ছে পাকিস্তানের আরেক প্রতীক, এক প্রতীক ওইখানে, আরেক প্রতীক এইখানে। এখন বাংলাদেশে আমরা কোন প্রতীকের কথা বলবো, কাকে প্রতীক হিসেবে বলবো? অনেক তো ঘটনা, বহুত ঘটনা, কোন কাকে আমরা বলবো? আমরা বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন যে পরিস্থিতিটা সেটা দেখছি, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি। ওই যে যখন দুর্ভিক্ষ ছিল 50-এর মধ্যন্তর, স্বাধীন বাংলাদেশে যখন হলো তখন, কিন্তু স্বাধীন পাকিস্তান যখন হলো তখনও কিন্তু দুর্ভিক্ষের অবস্থা। তখন রেশন কার্ড পাওয়াটা একটা বড় কাজ ছিল, বড় কৃতিত্বের কাজ ছিল এবং রেশনে পচা গম দিত, সেই গম ভাঙাতে আমাদেরকে যেতে হতো। কিশোর বয়সে আমিও গেছি এবং ওই জায়গাটাতে সেই রেশন কার্ডের সময় ওই রকম পরিস্থিতিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হলো এবং পাকিস্তানের তো প্রতিষ্ঠান ঘটেছিল রেশন কার্ডের মধ্য দিয়ে। এবং বাংলাদেশ যখন স্বাধীন হলো তখনও কিন্তু আবার আমাদের রেশন কার্ডের কাছে যেতে হচ্ছে। তখন
তেলের জন্য, কাপড়ের জন্য, রেশন কার্ডের জন্য খুঁজে করতে হচ্ছে। এবং রেশন কার্ড বড় রকমের রেশন কার্ড, একটা রেশন কার্ড থেকে বাঁচা যাচ্ছে। এবং আমরা যদি স্মরণ করি 17ই ডিসেম্বর তো স্বাধীন হয়েছে, 17ই ডিসেম্বর কি দেখলাম? 17ই ডিসেম্বর বেরিয়েছি আমি আর আমার এক আত্মীয়, আমরা দেখছি লুণ্ঠন চলছে। আমরা দেখলাম যে গভর্নমেন্ট হাউসটা লুট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে মানুষ, যারা উল্লাস করছে, যারা উৎসব। এবং দেখলাম যে একজন একটা সুইং মেশিন নিয়ে যাচ্ছে, যেন বিয়ের বাড়ির উপহার নিয়ে যাচ্ছে। এইটা একটা ঘটনা দেখলাম। আরেকটা ঘটনা দেখলাম যে মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ হয়েছে এবং মুক্তিযোদ্ধা একজন সেখানে বক্তৃতা করছেন, তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন, তার নাম না হয় নাই বললাম। তিনি তখন বক্তৃতা করার পরে বললেন যে আমরা রাজাকারকে ধরেছি, 3টে রাজাকারকে ধরেছি এবং 3টে রাজাকারের বিচার হয়েছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং মৃত্যুদণ্ড ওইখানে এখানেই কার্যকর করা হবে। এই সভাপতি কিভাবে কার্যকর করা হলো আমি জানি না, কিন্তু 3টে গুলির শব্দ শুনেছি, সেই স্মৃতি মনে আছে। আবার ওই লুণ্ঠন চতুর্দিকে চলছে। আবার আমরা স্বামী শুনলাম, আবার দেখলাম আগের দিন পর্যন্ত 16ই ডিসেম্বরের আগের সকালবেলা পর্যন্ত যারা পাকিস্তানি নিরাপদ করছিল তারাই এখন জয় বাংলা করছে। ওই লোকগুলোকে দেখলাম জয় বাংলা করছে। আর আমাদের বিক্রমপুরের যে মুক্তিযোদ্ধা একজন, তার অভিজ্ঞতার কথা বলেছেন, সেটা দুটো অভিজ্ঞতা। সেই তরুণ মুক্তিযুদ্ধে গেছিলেন, 17 তারিখে দেখছেন যে তার মুক্তিযোদ্ধার যে কমান্ডার তিনি বলছেন যে ঢাকায় যেতে হবে, তিনি তার একটা গ্রুপ নিয়ে ঢাকায় গেলেন। তো ওই তরুণ বোঝেনি যে যুদ্ধ শেষ হয়েছে, এখন আবার ঢাকায় কিসের জন্য যাওয়া, ঢাকায় কি কার বিরুদ্ধে যুদ্ধ। পরে টের পেলেন যে ওই যোদ্ধা, ওই কমান্ডার, তিনি এসে ইসলামপুরের ওই যে সোনার দোকানগুলো, স্বর্ণের দোকানগুলো, কাপড়ের দোকানগুলো, ঘড়ির দোকানগুলো, এইগুলোতে লুটপাট করেছে। এইটি হলো তার একটা অভিজ্ঞতা, বাংলাদেশের অভিজ্ঞতা। বাংলাদেশের অভিজ্ঞতার আরেকটা তিনি বলেছেন, সেটা হলো যে তিনি যাচ্ছিলেন একদিন রাস্তা দিয়ে, পাশে দেখেন মাটি কাটছে একজন লোক এবং মাটি কেটে কেটে মাটি ঝাঁকার মধ্যে করে মাটি নিয়ে যাচ্ছে। তখন তাকিয়ে দেখেন যে তার পরিচিত লোক, ব্যান্ড পার্টির লোক, এদের একটা ব্যান্ড পার্টি ছিল, এরা সেই ব্যান্ড বাজাতো। তো সে নেমে গাড়ি থেকে নেমে গেছে, একটু তাকে সম্বোধন করেছে, চাচা কি করছেন? চাচা বলছে যে বলেছিলে না মুক্ত হবো, এইরকম মুক্তি, এখন আমি মাটি কাটছি। তো এইগুলো এই ঘটনাগুলো তো ঘটেছে এবং এইগুলো ঘটছে, তারপরে লুণ্ঠন চলছে, সেটা হচ্ছে। আমি সেই আত্মহত্যার কথাটাই বলি। আত্মহত্যা তো আমার কাছে ব্রিটিশ আমলের আত্মহত্যা। আমি তো বলছিলাম মানে ওই ব্রিটিশ আমলের সেই আত্মহত্যা, সেই আমাদের গ্রামেরই 3জন মানুষ, সব একজন মানুষ আত্মহত্যা করেছে। 3জন মানুষ, এই 6-7 বছর আগের ঘটনা, 3জন মানুষ আত্মহত্যা করেছে এক পরিবারে। কি ব্যাপারে? তারা ঋণ নিয়েছিল মাঠের ব্যবসা করবে বলে, তারপরে শোধ করতে পারেনি সেই বছরে তারা আসছে অসহায় অবস্থায়। বাবা ভাতের সাথে বিষ মিশিয়ে দিয়েছে, সেই বিষ খেয়ে বাবা মরেছে, মা মরেছে, তার মেয়েটাও মরেছে। এইটাকে কি আমি প্রতীক বলবো? এই যে একজনের জায়গায় 3জন, এই উন্নতিকে কি আমি উন্নতি বলবো? এই উন্নতি ঘটেছে, তার মধ্যে এইটাও তো আরেকটা উন্নতি যে একজনের জায়গায় 3জন আত্মহত্যা করেছে।
এবং আমরা প্রতিদিন আত্মহত্যার কথা শুনছি। এবং আত্মহত্যার একবারে আমার মনের মধ্যে দাগ কেটে গেছে। দুদিনে 4-5 দিন আগে একজনের আত্মহত্যার কথা শুনলাম। নোয়াখালীর সোনাগাড়িতে একজন বয়স্ক, আমার নামটাও মনে পড়ছে না, কামালউদ্দিন মজুমদার, 67 বছর বয়স, তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করেছেন কাঁঠাল গাছের সাথে নিজ বাড়ির সামনে, এবং 6 পৃষ্ঠার একটা চিরকুট লিখে গেছে। চিরকুটে তিনি তার দুঃখের কথা বলেছেন। এই দুঃখ ঋণের দুঃখ, অভাবের দুঃখ। তিনি সামান্য লোক নন, সংক্রান্ত লোক। তিনি ওই স্থানীয় যে ওয়ার্ড যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, নাম দেখে তো বোঝা যাচ্ছে একটা সংক্রান্ত মানুষ। তিনি, তার পরিবারে কোনো উপার্জনক্ষম মানুষ নেই, দুপারটা ঋণ আছে, সেই জন্যে তিনি ওইখানে কাঁঠাল গাছে তুলে আত্মহত্যা করেছেন। তো এই যে তাকে কি আমি প্রতীক করব যে বাংলাদেশের প্রতীক? অথবা ধরুন আপনি তো দেখেছেন আপনি জল্লাদের মৃত্যুর খবর। এই জল্লাদকে, জল্লাদ কোনো পেশাগত জল্লাদ নয়, এই জল্লাদ হচ্ছেন একজন আসামি যিনি যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন, এবং যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মধ্যে থেকে তাকে ওই যে ফাঁসির আসামিদের ফাঁসি কার্যকর করা, সেই কাজে তাকে লাগানো হয়েছিল। অনেক লোকের ফাঁসি দিয়েছে, এবং এত অনেক লোকের ফাঁসি দেওয়ার ফলে তাদের শাস্তি লাঘব করা হয়েছে এবং তিনি মুক্ত হয়েছেন। মুক্তির খবরটা এসছে যে এই জল্লাদ মুক্ত হয়েছে। জল্লাদ মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে যাপন করতে চাচ্ছেন, বিয়ে করেছেন, তারপর পরিবার তৈরি করতে চাচ্ছেন। তিনি থানায় গিয়ে ডায়েরি করেছেন যে তার স্ত্রী, যাকে তিনি বিয়ে করেছিলেন, এবং স্ত্রীর যে মা, শাশুড়ি, তারা তার সমস্ত বাড়ির যে সর্বালঙ্কার সেইগুলো নিয়ে, টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। তো এই তিনি বলছেন, জল্লাদ বলছেন যে আমি জেলখানাতে বড় ভালো ছিলাম, বাইরে এসে দেখি যে আমার এই এরকম জীবন। 2-3 দিন আগে আমি দেখলাম যে জল্লাদ মারা গেছে। সে জল্লাদ মারা গেছেন, তার হৃদয়যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছিল, ওই শরীর দুঃখে মারা গেছে। এই থেকে প্রতীক বলবো বাংলাদেশে, নাকি প্রতীক বলবো এই লুণ্ঠনকারীদের, নাকি আর মুক্তিযোদ্ধাদের প্রতীক তো বলতেই পারে। সেই মুক্তিযোদ্ধারা তাদেরকে আমরা স্মরণ করি, যারা যারা যুদ্ধ করেছেন তাদেরকে তো আমরা জানি, সেটা করি। তো এখন একজনের কথা ধরা যায়, তাকেও তো আমি প্রতীক বলতে পারি বাংলাদেশে। প্রতীক এই যে উইটনেস টু সারেন্ডার নামে সিদ্দিক সাহেব পাকিস্তানি একটা বই লিখেছে, সেই বইতে উল্লেখ করেছে যে একটা তরুণকে, যুবককে ধরে নিয়ে এসছে পাকিস্তানিরা, সেই মুক্তিযোদ্ধার সাথে অস্ত্র পাওয়া গেছে, বলছে যে তোর সাথে কে কে ছিল তাদের নাম বল। সে নাম বলবে না, তার বন্দুক, সে তার বুকে বন্দুক ধরে বলেছে নাম না বললে গুলি করা হবে। সে বলছে নাম বলবো না। তারপর সে কি করলো, জয় বাংলা বলে চিৎকার করে মাটিতে মাটি ছিল এবং দাঁড়ালো, এবং পাকিস্তানিরা তাকে গুলি করলো। আমরা একেও প্রতীক বলতে পারি, আমরা নূর হোসেনকে প্রতীক বলতে পারি, ওই যে এরশাদ বিরুদ্ধে আন্দোলনের সময় প্রাণ দিয়েছে। আমরা যে মিলন, ডাক্তার মিলনকে প্রতীক বলতে পারি। কিন্তু আমার কাছে মিলন প্রতীক বলতে যদি হয়, তাহলে একজনের কথা আমার কাছে বিশেষভাবে মনে পড়ে। এ একজন মেয়ে। এখন আমরা যে উন্নতির কথা বলছি, সেই উন্নতির মধ্যে কিন্তু মেয়েদের উন্নতি হচ্ছে না। আমাদের গ্রামে কোনো মেয়েদের স্কুল ছিল না।
আমাদের মাদের প্রজন্মে যাদের বাবারা সরকারি চাকরি করতেন তারাই কিছু লেখাপড়ার সুযোগ পেয়েছেন, আর যারা গ্রামে থাকতেন তারা লেখাপড়ার সুযোগ পাননি, স্কুল তো ছিল না। তো আমাদের গ্রামে স্কুল হয়েছে, উন্নত হয়েছে, মেয়েদের স্কুল হয়েছে, এবং মেয়েদের স্কুল থেকে একটা প্রসেশনের ছবি বেরিয়েছিল কাগজে। সেই প্রসেশনটা হচ্ছে বখাটেকে থামাতে হবে, মানে গ্রামে বখাটেরা উত্তপ্ত করে মেয়েদেরকে, মেয়েরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে, এবং যে মেয়েটি সামনে আসে সে হচ্ছে ক্লাস 10-এ পড়ে, এবং সেই হচ্ছে সবচাইতে মুখোশ, এবং সেই হচ্ছে সবচাইতে ভালো ছাত্রী। যেটা গ্রামে হয়েছে সেটা হচ্ছে এই ছেলেগুলো কিছু করে না, তাদের বাবা তাদের ভাইটাইগুলো বিদেশে আছে, তারা সেখানে টাকা পাঠায়, এরা ঘুরে টুরে বেড়ায়, মেয়েদের উত্তপ্ত করে। তো এই মেয়েটা ওই প্রতিবাদ করেছিল। তারপরে একদিন তাকে তারই চেনা একজন যুবক এরকম বিশ্বের কথা বলেছে যে সে নিজেদের বাড়িতে গাছের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে। এই মেয়েটাকে আমার মনে হয় বাংলাদেশের প্রতীক বলতে পারি, বাংলাদেশের প্রতীক এই যে সে আত্মহত্যা অনেকে করছে, এই মেয়ে কিন্তু আত্মহত্যা নিজের জন্য করেনি, নিজের দুঃখের জন্য শুধু করেনি, সে একটা প্রতিবাদ হিসেবে যে উত্তপ্ত করছে উত্তপ্ত করছে যে ব্যবস্থা, তার বিরুদ্ধে প্রতিবাদ, সে আগেও প্রতিবাদ করছিল, এবার শেষ প্রতিবাদটা করলো নিজের প্রাণ দিয়ে। তো এই মেয়েকে আমার মনে হয় যে বাংলাদেশের প্রতীক হিসেবে বলতে পারি। আমাকে অনেক কথা বলার থাকবে, আমি একটু ক্লান্ত হয়ে যাব, আপনারাও ক্লান্ত হয়ে যাবেন। আমি একটা প্রসঙ্গের অবতারণা করি, সেটা হচ্ছে আধুনিকতা। এখন আমরা তো খুব আধুনিকতার কথা বলছি, আধুনিকতা হতে চেষ্টা করছি, আমরা রেনেসাঁর কথা বলি। আমরা মনে করেছিলাম যে পাকিস্তান যখন হলো তখন রেনেসাঁ এসে গেল, রেনেসাঁ তো আসেনি, অল্প কিছু লোক আমরা সুবিধা পেয়েছি। যখন বাংলাদেশ হলো তখন তো বলাই হলো, ভাবনা হয়েছে রেনেসাঁ এসেছে, বাবা একটা বিরাট সামাজিক পরিবর্তন আসবে, সামাজিক রূপান্তর ঘটবে, সেই রকম কিছু ঘটলো না। কিন্তু আধুনিকতার নানান ছাপ তো আমরা দেখেছি। যেমন ধরুন আমরা আমাদের ইংরেজি বিভাগে আধুনিকতা ছিল, বেশ আধুনিক ইংরেজি বিভাগ। তো ঠাট্টা করে বলা হতো, ঠাট্টা করলেও তখন প্রচলিত ছিল যে ইংরেজি বিভাগটা কোথায়, কলাভবনে। তো তুমি যদি যাও ওদিক দিয়ে যেখানে পারফিউমের গন্ধ পাবে, বুঝবে ওইটাই ইংরেজি বিভাগ। গেল এক কথা। দ্বিতীয় কথা, যদি তুমি কোনো ইংরেজি বিভাগে তখন ছিল যে সেকেন্ড ক্লাস পাওয়া খুব কঠিন, ফার্স্ট ক্লাস তো দূরের কথা, সেকেন্ড ক্লাস পাওয়া খুব কঠিন, এরকম আমাদের শিক্ষকরা এরকম একটা ভীতির সঞ্চার করেছিল। তো তখন যদি তুমি কোনো মেয়েকে জিজ্ঞেস করো যে তুমি কোন ক্লাস পেয়েছ, সে তখন ঘাট কি বলবে, certainly not second class, অর্থ হচ্ছে সে থার্ড ক্লাস পেয়েছে, কিন্তু বলছে যে সেকেন্ড ক্লাস পায়নি, মানে এইরকম থার্ড ক্লাস পেয়েও সেকেন্ড ক্লাস, এরকম একটা ভাব দেখাচ্ছে, নট certainly সেকেন্ড ক্লাস। তো এই আধুনিকতা তো আমরা ওইখানে দেখেছিলাম, আর সেই আধুনিকতাটা ভেঙে পড়েছে, এবং ওই আধুনিকতাটা আর গল্প আমি আজকে বলবো না, হয়তো আরেকদিন বলবো, যে এই আধুনিকতাটা এলো আমাদের দেশে। এবং আমি একটা দৃষ্টান্ত দিতে চাইব এখানে, দুজন মানুষের কথা উল্লেখ করে, সেই দুজন মানুষের মধ্য থেকে আমি দেখবো যে কোনটা আধুনিক কোনটা আধুনিক নয়। একজন হচ্ছেন নীরজ চৌধুরী, নীরজ চন্দ্র চৌধুরী, আসলে ইংরেজিতে লিখতে তার নাম নীরজ সিং চৌধুরী। তিনি খুব খ্যাতিমান লেখক, তিনি ইংরেজি ভাষায় লিখেছেন, ইংরেজি সাহিত্যে তিনি গৃহীত হয়েছেন, ইংরেজি তাকে খুব খাতির করেছে, ইংল্যান্ডে গিয়ে গেছে,
সেই জীবন যাতে ইংল্যান্ডে থাকতে পারেন সেই রকম ব্যবস্থা করেছে, সেখানেই মারা গেছেন। তিনি খুবই আধুনিক, এটা বলা তাকে অত্যন্ত আধুনিক বলা হয়। বিশেষ করে যেহেতু তিনি ইংরেজি ভাষায় লিখেছেন এবং ইংরেজদের সাথে যুক্ত ছিলেন, ইংরেজরা আদর করেছে। আবার তিনি এমনকি ক্লাইভের উপরও জীবনী লিখেছেন। তো সেই জন্য তিনি খুবই আধুনিক, এই আধুনিকতা। তাই ওই কিশোরগঞ্জ এলাকায়, ইনি কিশোরগঞ্জ এলাকার লোক, ওই কিশোরগঞ্জ এলাকায় আরেকজন মানুষের নাম আপনারা হয়তো কেউ কেউ শুনছেন, তিনি হারিয়ে গেছেন, রেবতী মোহন বর্মন। রেবতী বর্মন ছিলেন কমিউনিস্ট নেতা এবং তিনি আর এই যে নীরজ শ্রী চৌধুরী এরা এক পাশাপাশি গ্রামের মানুষ। দুজনের বাবা লোকালতি করেন, দুজনই বেশ মধ্যবিত্ত। কিন্তু রেবতী বর্মনের নাম তো আমরা শুনি না, কেননা রেবতী বর্মনকে তো আমরা আধুনিক বলি না এই জন্য যে তিনি কমিউনিস্ট ছিলেন। রেবতী বর্মনের ইতিহাসটাকে নিয়ে একটু সংক্ষেপে আমি বলি। সেটা হল যে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, গ্রাম থেকে সব কিছু পড়তে এসেছিলেন ঢাকাতে। ঢাকাতে তখন শ্রী সংঘ ছিল। শ্রী সংঘ খুব লীলানাথ অনিল রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম ব্যাচের ছাত্রছাত্রী। লীলানাথ অসাধারণ মেধাবী ছিলেন, সুভাষ বসুর দলের লোক ছিলেন, ভগবান ব্লকের নেতা ছিলেন, জেল কেটেছেন, কিন্তু তারা ঘোরতর কমিউনিস্ট বিরোধী ছিলেন। এটি আমরা খেয়াল করি না। আমরা আগে যে স্কুল করেছেন, জগৎ পত্রিকা করেছেন, সব সত্য। অনিল রায় তার সহযোগী ছিলেন, সব সত্য, কিন্তু ভীষণ কমিউনিস্ট বিরোধী ছিলেন। এখন রেবতী বর্মন এদের সাথে যুক্ত হয়েছেন ছাত্র জীবনে। তিনি বুঝে ফেলেছেন, মার্কসিস্ট সাহিত্য কিছু পড়েছেন, বুঝে ফেলেছেন যে এই জাতীয়তাবাদ কি পথ, আসল পথ নয়। তারপরে কিন্তু তিনি যেহেতু ওদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য ইংরেজ সরকার তাকে ছাত্রত্বই নষ্ট করে দিয়েছে। যে সেই এই সরকার না, স্কুল পকেট স্কুলে পড়তেন, পকেট স্কুল থেকে কবিতা স্কুলে গেছেন, কেউ তাকে ছাত্র হিসেবে রাখতে চায় না। তিনি তার গ্রামে ফিরে গেছেন। গ্রামে ফিরে স্বল্পকাল আগে প্রতিষ্ঠিত একটা স্কুলে, সেই স্কুল প্রায় রক্ষাত, সেই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিলেন এবং ম্যাট্রিক পরীক্ষায় সারা বাংলায় প্রথম হলেন ওই স্কুল থেকে। সেই প্রথম মানে হচ্ছে সারা বাংলা মানে তখন আসাম তার অন্তর্গত ওই স্কুলের পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা আসাম এবং উড়িষ্যা এই এলাকার মধ্যে দিয়ে তিনি একেবারে ফার্স্ট হয়েছেন। তারপরে কলকাতায় গিয়ে পড়েছেন, ইকোনমিক্স পড়েছেন। ইকোনমিক্স পড়ে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। গোল্ড মেডেল পেয়ে তিনি সেই টাকা ভাঙিয়ে, সেই টাকা দিয়ে উড়ায়নি, আরো অন্য টাকা নিয়ে বেলু নামে একটা মাসিক পত্রিকা বের করেছেন। সেই পত্রিকায় রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন তাদের অনুরোধে। সেই তারপরে তিনি কলকাতায় ইন্সপেক্টর স্টুয়ার্ট বলে কুখ্যাত লোক ছিল পুলিশের, তাকে হত্যা করার যে একটা চেষ্টা হয়েছিল প্রকাশ করার পথে, সেই চেষ্টায় তিনি অভিযুক্ত হয়ে জেলে চলে গেলেন। সেই জেলে তিনি 8 বছর ছিলেন, 8 বছর জেলে কারাগারে বন্দী ছিলেন। সেই সময়টায় তিনি ওই যে মার্ক্সবাদের কথা আগে জানতেন, সেই মার্ক্সবাদী সাহিত্য পড়েছেন, অনুবাদ করেছেন, বই লিখেছেন এবং তার লেখা বই সমাজ ও সভ্যতার অগ্রগতি, সমাজ বিজ্ঞানের ছাত্রছাত্রীরা, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীরাও পড়ে থাকে, উপকার পায়। তিনি গান্ধিক বস্তুবাদ কি সেটা বুঝেছেন এবং এই যে অসাধারণ মানুষটি, তিনি 1938 সাল থেকে বেরিয়ে এসে কমিউনিস্ট পার্টিতে সরাসরি যোগ দিলেন, কৃষক আন্দোলনে যুক্ত হলেন, ছাত্রলীগ শ্রমিক আন্দোলনে যুক্ত হলেন
একে কিন্তু আমরা আধুনিক বলি না। তিনি এর কারণ, একটা বড় কারণ হচ্ছে যে তিনি তো বাংলায় লিখেছেন মেহনতি মানুষের তিনি কমিউনিস্ট। এই কমিউনিস্ট এবং সাম্রাজ্যবাদী, ওই যে নীরজ চৌধুরীর বক্তব্য ছিল যে ইংরেজরা আমাদের দেশে এসে উপকার করেছে এবং ইংরেজরা যখন চলে গেছে যাচ্ছে তখন আমেরিকানদের দেখা হচ্ছে, আমেরিকানরা এলে আমাদের আরো উপকার হবে। যেটা রামমোহন বলতেন যে কলোনিয়াল ওরা এসে এখানে কেন বসতি স্থাপন করে না। তো যাই হোক, নীরজ চৌধুরী আধুনিক আর আমাদের এই বর্মন তিনি তিনি আধুনিক নন, এটি হচ্ছে প্রচার। তারপরে দেশ যখন স্বাধীন হল 47-এ, তখন বর্মনদের পরিবার তো সবাই একে একে চলে গেলেন। বর্মন একা রয়ে গেলেন, তিনি অসুস্থ হলেন, তিনি আগরতলায় গেলেন, তিনি আগরতলায় গিয়ে মারা গেলেন মাত্র 47 বছর বয়স। তো এই যে রেবতী বর্মন, যার আবিষ্কার কিন্তু নীরজ চৌধুরীর আবিষ্কারের অর্ধেক, কিন্তু তাকে আধুনিক বলা হচ্ছে না। আধুনিকতা মানেই হচ্ছে সাম্রাজ্যবাদের সাথে থাকা, পুঁজিবাদের সাথে থাকা, সেই আধুনিকতাই রয়ে গেছে আধুনিকতা। এবং সাহিত্যে এবং আমাদের বাংলা সাহিত্যে যে আধুনিকতার কথা আমরা জানি, সেটা হচ্ছে কলোনীয় আধুনিকতা। সেটা রেবতী বর্মনের আধুনিকতা না। রেবতী বর্মন বই প্রকাশ করেছেন, লিখেছেন, আন্দোলন করেছেন, তাকে কেউ আধুনিক বলে না। কিন্তু সাম্রাজ্যবাদের যে অনুচর, সাম্রাজ্যবাদের যে সহযোগী নীরজ চৌধুরী, তাকে আধুনিক বলা হয়। এইটি হচ্ছে আধুনিকতার বিষয়। এখন আমি তো আরো অনেক কথা বলতে পারি, কিন্তু আমি যেটা আধুনিকতার আরেকটা দিক আমি বলি, সেটা হচ্ছে যে আমার বাবার বিশ্বাস ছিল যে মিশনারি স্কুলে সবথেকে ভালো পড়াশোনা হয়। তো কলকাতাতে তিনি মিশনারি স্কুলে আমাদের দুই ভাইকে ভর্তি করেছিলেন। ঢাকাতে এসেও মিশনারিদের স্কুলে, ওই সেমিনারি স্কুলে ভর্তি করলেন। ওই স্কুল কলেজ হলো, আবার তিনি আমাকে ওই কলেজে রেখে দিলেন। ঠিক আছে, কলেজে রেখে আসছেন। কলেজের ফাদার মার্টিন আমাদের ইংরেজি পড়াতেন, খুব ভালো তরুণ, 30 বছর বয়স হয়নি। তিনি আমাদেরকে দিয়ে টেম্পেস্ট অভিনয় করালেন, একেবারে শেক্সপিয়ারের মূল নাটক থেকে। তিনি আমার তখন ক্যালিবানের ভূমিকায় আমি অভিনয় করেছিলাম, এবং ক্যালিবানের সেই কবিতা, সেই বিদ্রোহ, সেই বিক্ষোভ, সেগুলি আমার এত সুন্দর ভালো লেগেছিল, নিজের মধ্যে এমন আলোড়ন সৃষ্টি করেছিল। আর যারা শ্রোতা ছিল তাদের আলোড়িত করেছে আমাদের এই অভিনয়। একদিন হওয়ার কথা ছিল, সেটা 2 দিন ধরে হয়েছে, স্কুলের মাঠে হয়েছে। তো এখন যাই হোক, মার্টিন খুব ভালো ইংরেজি পড়ান, তারপর অনুপ্রাণিত করেন। তিনি খুবই আধুনিক, আমাদেরকে শেক্সপিয়ার নাটক, অরিজিনাল নাটক অভিনয় করতে শিখেছেন। এর মধ্যে রাষ্ট্রভাষা আন্দোলন চলে এসেছে। রাষ্ট্রভাষা আন্দোলনে অজিত কুমার গুহ গ্রেপ্তার হয়েছেন। অজিত স্যার আমাদের শিক্ষক ছিলেন, বাংলার শিক্ষক। তিনি সাহিত্য পড়াতে অসাধারণ শিক্ষক ছিলেন, এবং তার সাহিত্য পাঠে আমরা মুগ্ধ থাকতাম। তো তিনি গ্রেপ্তার হয়েছেন। ওই বছর আমি আগে পরীক্ষা দিচ্ছি। তো আগে পরীক্ষার অ্যাডমিট কার্ড নিতে আমি গেছি। ফাদার মার্টিনের সাথে কেটে দেখা। আমি খুব বিষণ্ণ মুখে ফাদার মার্টিনকে বললাম যে আমাদের অজিত স্যার তো অ্যারেস্ট হয়েছেন। ফাদার মার্টিন খুব কাছে এসে চুপি চুপি গলার মধ্যে বলে, "Do you know he was a communist?" তো আমি বেশ কেঁপে উঠলো যে তারই কবি, বন্ধু, খুবই বন্ধুত্ব দুজনের মধ্যে, সাহিত্যের অধ্যাপক, তাকে তিনি বলছেন যে কমিউনিস্ট, সেজন্য জেলে গেছে। যেন ভালোই হয়েছে। এইটা ছিল আধুনিকতার চরিত্র, যে আধুনিকতার মধ্যে এই সমাজতন্ত্র বিরোধী, সেটি ছিল প্রবল এবং অত্যন্ত প্রবল। এবং এই আধুনিকতার মধ্য দিয়ে আমরা মানুষ হচ্ছি।
আমি এবার একটু সাহিত্যে লিখে যাব। এখন এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোর চরিত্র কি এইটা ধরার জন্য আমি সৈয়দ ওলিউল্লাহ লেখার কথা উল্লেখ করব। আপনারা সৈয়দ ওলিউল্লাহ লেখা পড়েছেন। সৈয়দ ওলিউল্লাহ অত্যন্ত মেধাবান ছিলেন। 50 বছর তার বাঁচেননি, 50 বছর আগেও তিনি মারা গেছেন। তো তিনি পাকিস্তান দেখেছেন, তিনি তো ব্রিটিশ আমল দেখেছেন, তো বটেই পাকিস্তান দেখেছেন। তারপরে তিনি মুক্তিযুদ্ধ দেখেছেন। মুক্তিযুদ্ধের সময়ে তিনি প্যারিসে ছিলেন। তিনি পাকিস্তান সরকার থেকে তার চাকরি নিয়ে নিয়েছে। তিনি ইউনেস্কোর চাকরি করেন। তিনি অত্যন্ত আবেগে আপ্লুত ছিলেন, অত্যন্ত আনন্দিত করছিলেন বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য। এর মধ্যেই হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়, হার্ট ফেলিয়ার হয়ে বলা যায়, তার মৃত্যু ঘটে। এখন ওলিউল্লাহর লেখাগুলো দেখুন। ওলিউল্লাহর বিখ্যাত গল্প হচ্ছে নয়নতারা। সেটা হচ্ছে দুর্ভিক্ষ নিয়ে, ওই 50-এর দুর্ভিক্ষ, সেইটা নিয়ে। তারপরে তার লেখা বই হচ্ছে লাল সাধু, 1968 সালে বেরিয়েছে। এখন লাল সাধুতে তিনি কি দেখছেন? এই অসামান্য লেখক দেখছেন, অল্প বয়স, 25 বছর বয়স, তিনি দেখতে পাচ্ছেন যে এখানে ধর্ম নিয়ে ব্যবসা হবে, এখানে রাজনৈতিক শক্তি ব্যবহার করবে, ধর্মকে ব্যবহার করবে। মজিদ এখানে একটা ভুয়া দরবেশ থেকে একটা কবরকে দরবেশের কবর বানিয়ে সেটাকে সে অত্যাচার করবে মানুষের উপর। কিন্তু সেখানে তিনি এটাও বলেছেন, বিখ্যাত কথা আছে যে এই কারণ হচ্ছে যে এখানে ফসলের চাইতে টুপির সংখ্যা বেশি। অবস্থা এরকমই খারাপ যে টুপির সংখ্যা বেশি। তো মজিদ শেষ পর্যন্ত কিন্তু পরাজিত হলো। পরাজিত হলো কার কাছে? পরাজিত হলো তার দ্বিতীয় স্ত্রীর কাছে, কিশোরী। তাকে বিয়ে করেছিল, দেখা গেল ঝড়ের রাতে সব তছনছ হয়ে গেছে। কিশোরীটাকে যখন গেছে মাজারে, যে রাতে কিশোরীটা, সেই তার কিশোরীর স্ত্রী কবরের উপর পা তুলে দিয়ে ঘুমাচ্ছে। সেই কবরের উপরে এখানে তিনি পরাজিত হয়ে গেলেন। এটা ওলিউল্লাহ দেখলেন। তারপরে 1964 সালে তার উপন্যাসের নাম হচ্ছে চাঁদের অমাবস্যা। এখন এইটা কিন্তু আইয়ুব খানের শাসন, চাঁদ আছে কিন্তু অমাবস্যাও আছে। তো এই অমাবস্যা কেটে যাবে এরকম একটা ভাব। 68 সালে কিন্তু তিনি উপন্যাস লিখছেন কাঁদো নদী কাঁদো। তখন তিনি তার মধ্যে তিনি বুঝতে পারছেন যে এই শাসন, আইয়ুব খানের শাসন, অমাবস্যা কাটেনি, এখানে নদী কাঁদছে। নদীর কান্না, সেই যে কান্না, নদীর কান্না, সে তো আমরা জানি। আমাদের সকল নদী হয়েছে, কিন্তু নদীর কি দুর্দশা হয়েছে, বন্যা কি হয়েছে, খরা কেমন হচ্ছে, সেইগুলো তো আমরা দেখতে পাচ্ছি। ওলিউল্লাহ নদীর কান্না শুনেছিলেন। এবং ওলিউল্লাহ 71 সালে স্বাধীনতা যুদ্ধে ওইভাবে অবসর নিচ্ছিলেন যে স্বাধীনতা আসবে, তার আগে চলে যাবে। এর মধ্যে তিনি একটা ইংরেজি উপন্যাস লিখেছেন 1959 থেকে 63-র মধ্যে। তার নাম হচ্ছে আগলি এস্টেট। তো এইটা হচ্ছে যে সাম্রাজ্যবাদ কিভাবে ঢুকে পড়ছে, সেই ঢুকে পড়ার জায়গাটাকে এবং তার বিরুদ্ধে কিভাবে এখানকার বামপন্থীরা আন্দোলন করছে, সেটাকে কেমন করে দমন করা হচ্ছে, তার একটা ছবি ইংরেজিতে লিখেছে। তো এর মধ্যে ধরা পড়ছে যে সাহিত্যে এইটাই ধরা পড়ছে। এবং আমি দুজন কতক্ষণ রয়েছে, আমি আর 15 মিনিট বলবো, ঠিক আছে, অনুমতি নেই আমার। সেটা হচ্ছে যে দুজন লেখকের কথা বলি, ফররুখ আহমেদ এবং আব্দুল হক। ফররুখ আহমেদ এবং আব্দুল হক
এরা দুজনেই খুব বন্ধু ছিলেন এবং দুজনেই একসময় সমাজতন্ত্রী ছিলেন। প্রোগ্রামের পরে তো পাকিস্তান ভর্তি হলেন। 1974 সালে তিনি মারা গেলেন অত্যন্ত করুণ অবস্থায়। এবং এই ফজলুল আহমেদের যে সাত সাগরের মাঝি তার শ্রেষ্ঠ কবিতা, অসাধারণ কবিতা, কবিদের মধ্যে সবচেয়ে মেধাবান। কিন্তু ওই যে পাকিস্তানি জাতীয়তাবাদ সেটা তাকে শেষ করে দিল। আব্দুল হক ছিলেন উদারনীতি। তিনি ইবসেনের 7টা নাটক অনুবাদ করেছেন। তিনি প্রবন্ধ লিখেছেন বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, তিনি প্রবন্ধ লিখেছেন মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করছিল, ছদ্মনামে লিখেছেন। কিন্তু দেশ যখন স্বাধীন, পাকিস্তান বাংলাদেশ যখন স্বাধীন হল, তখন দেখা গেল যে তিনি আর লিখতে পারছেন না। তিনি সম্পাদনা করছেন কিন্তু আর লিখতে পারছেন না। এবং তিনি একটা বই লিখছেন, নাম দিচ্ছেন ক্রান্তিকাল, 1962-তে লেখা। আশা করছেন যে বদলাবে। তারপরে 1974 সালে তিনি বই লিখছেন, নাম দিচ্ছেন সাহিত্য ও স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতার দরকার। তিনি ওই বইয়ের মধ্যে যেটা আছে সেটা হলো যে একটা প্রবন্ধ আছে যেখানে তিনি ওই সাম্রাজ্যবাদের অন্তিম দশার কথা বলছেন। আবার তিনি এও বলছেন যে ইবসেনের যে নাটকগুলো অনুবাদ করছেন সেটাতে তো বোঝাই যাচ্ছে যে ইবসেন পুঁজিবাদের বিরুদ্ধে বলছেন। কিন্তু ওই যে তিনি বাঙালি জাতীয়তাবাদের মধ্যে এখন আটকে গেছেন, তিনি যে উদারনীতির বাইরে যেতে পারছেন না, তাকে হতাশায় পেয়েছে। তিনি নিঃসঙ্গ হচ্ছেন, নিঃসঙ্গতার উপর লিখছেন এবং একসময় তিনি স্মৃতিধ্বংস হয়ে পড়লেন। এইটা হচ্ছে জাতীয়তাবাদের যে সীমা। আমি এখন আর দুটো কথা, সংক্ষেপে দুটো কথা বলবো। একটা কথা হচ্ছে যে কেন এইটা ঘটল, এই 69-এর অভ্যুত্থান। এই 69-এর অভ্যুত্থানটা কেন আমাদেরকে মুক্তি দিতে পারলো না? এখানে তো সমাজতন্ত্রীরা ছিল, জাতীয়তাবাদীরা ছিল, সমাজতন্ত্রীরাও ছিল। সমাজতন্ত্রীরাই বেশি সংগঠিত ছিল এই অর্থে যে তাদের সংগঠন শক্তিশালী ছিল। এখন দীপা দত্তের সাথে দেখা হয়েছে, এখানে এসেছেন আজকে। দীপা দত্ত এই একটা আমাদের নতুন দিগন্তের নতুন সংখ্যা এখনো প্রকাশিত হয়নি, একটা প্রবন্ধ লিখেছেন 69-এর উত্তাল দিনগুলো। সেখানে তিনি দুটো ঘটনা স্মরণ করেছেন। একটা ঘটনা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে তো অভ্যুত্থান 24শে জানুয়ারি হয়ে গেছে বলে বলা হয়। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তারা যে ছাত্র সংসদ পরিষদ সংসদীয়, সেই পরিষদের পক্ষ থেকে তারা গ্রুপ করে করে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যেখানেই যাচ্ছেন সেখানেই দেখতে পাচ্ছেন যে বড় লোকরা, ধনী লোকরা তাদেরকে খুব সমাদর করছে। তখন তার মনে হলো যে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামটা এরাই নিয়ে নিল। আমাদের যে যা ভবিষ্যতের যেটা সম্ভাবনা সেটা তো এদের হাতেই চলে গেল। এই অভিজ্ঞতাটা তার হয়েছে, তিনি লিখেছিলেন। দ্বিতীয় যে অভিজ্ঞতাটার কথা লিখেছেন সেইটি মর্মান্তিক। সেটা হচ্ছে এই যে ওরা রেল স্টেশনে যাচ্ছেন, সেখানে তাদেরকে বক্তৃতা করতে হচ্ছে, ট্রেন থামানো হচ্ছে, সিগন্যাল নেই তাও থামানো হচ্ছে। ঈশ্বর দিকে গিয়ে যখন বক্তৃতা দেখছেন, অনেক লোক হয়েছে, সেখানে মহাজের কলোনি অর্থাৎ বিহারি কলোনি, সেখান থেকে ছেলেরা এসেছে এবং সেই ছেলেরা তাদের সংগঠনে অর্থাৎ চীনপন্থী ছাত্র ইউনিয়নের কর্মী। তারা বলছে, তারা আওয়াজ দিচ্ছে, এই আওয়াজটার কারণে আছে তার ভাবছে যে এরা কিন্তু পরিচয় অহংকারী বিহারী, কিন্তু আওয়াজ দিচ্ছে স্বাধীনতার জন্য, আওয়াজ দিচ্ছে দেশপ্রেমের জন্য, আওয়াজ দিচ্ছে সমাজতন্ত্রের জন্য। দীপা দত্তের দুঃখ হয়েছে যে তারপরে এই ছেলেদের কি পরিণতি হয়েছে।
কি পরিণতি? তো ওই মেহেরুন্নেসার পরিণতি। মেহেরুন্নেসাকে যেভাবে পাকিস্তানি জাতীয়তাবাদীরা ঝুলিয়ে দিয়েছিল, এই আমার বাঙালি জাতীয়তাবাদীরা এই সমাজতন্ত্রীদেরকে, এই বিহারি সমাজতন্ত্রীদেরকে ওভাবে ঢাকিয়ে দিচ্ছে। আমি শেষ করছি এই কথাটা বলে, যে কথার প্রশ্নটা করা হয়েছে এবং করা সম্ভব, যে আমি আশাবাদী কেন এখনো আশা রাখি। আশা রাখার কারণ হচ্ছে এটি যে মানুষ স্বপ্ন দেখে, এবং স্বপ্ন না দেখলে মানুষ থাকে না। আমার একটা বই কিছুদিন আগে, আমি সেই বইটার নাম দিয়েছি স্বপ্ন ছিল থাকবে। এই স্বপ্ন আছে বলেই আছে, এখনো স্বপ্ন টিকে থাকতে আছে বলে। দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আপনারা এসছেন এখানে, এই যে আমরা সম্মত হয়েছি, বিশেষ করে তরুণদের মধ্যে যদি তারুণ্য দেখি, এখন তারা যে এখনো এই বিরূপ পরিবেশের মধ্যে প্রতিবাদ করে, সেইটা দেখে আশাবাদী হই। তারুণ্যকে রাষ্ট্র সবচেয়ে বেশি ভয় করে, এবং তারুণ্যকে নষ্ট করার জন্য যত রকম কাজ আছে সব করছে। আপনি ভাবতে পারেন যে 30-35 বছর ধরে আমাদের সেই ছাত্র সংসদ, ডাকসু, এগুলোর কোনো নির্বাচন নেই, এবং শেষে গণতান্ত্রিক সরকার আছে। এইটি হচ্ছে তারুণ্যকে ভয় করা। আর আরেকটা কারণের কথা আমি দৃষ্টান্ত দিয়ে বলি। আনু মোহাম্মদের কথা উল্লেখ করেছেন। আনু মোহাম্মদ আজকে এখানে উপস্থিত হতে পারেননি, তিনি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। ট্রেনে কাটাই পড়ে যাচ্ছিলেন, একজন তাকে তার সহযাত্রী তাকে ধাক্কা দিয়ে ফেলে সরিয়ে দিয়ে বাঁচিয়ে দিয়েছেন। এখন আনু মোহাম্মদ যখন আহত হয়েছেন, প্ল্যাটফর্মে পড়ে গেছেন, তখন দু রকমের ঘটনা ঘটেছে। এক রকমের ঘটনা হলো যে কিছু লোক ছবি তুলছে, তারা তাদের মোবাইলে ছবি তুলছে, এরকম একটা ঘটনা, বিরল ঘটনা, সেটা রক্ষা করার মতো। একজন নাকি ভিডিও তুলছে, এইটাকে দেখাবে এই ঘটনার আমি সাক্ষী। কিন্তু একজন লোক ছুটে এসে সাহায্য করেছে। সাহায্য করলেন সেই ভদ্রলোক, সেই লোকটি সাহায্য করলেন সিএনজি ডেকে আনতে, সাহায্য করলেন ওই যে আনন্দর সাথে আরেকজন ছিল তার সাহায্য নিয়ে সিএনজিতে তুলতে, এবং তাকে এমার্জেন্সিতে পৌঁছে দিয়ে তারপরে চলে গেলেন। এই আনু মোহাম্মদ কে তা জানেন না। পরে খবরের কাগজে পড়ে বুঝলেন যে তার পরিচয়টা কি। এরপরে তিনি ইমার্জেন্সিতে এসছেন, ইমার্জেন্সিতে খোঁজ নিয়েছেন কোথায় আছেন, সেখান থেকে খোঁজ নিয়ে হাসপাতালে বার্ন ইউনিটে গেছেন। বার্ন ইউনিটে গিয়ে দাঁড়িয়ে থেকে শুভেচ্ছা জানিয়ে চলে এসেছে। পরিচয় পুরনো ঢাকার মানুষ, পরিচয় মশলা ব্যবসায়ী। তো এই যে মানুষ আছে, মনুষ্যত্ব আছে, ভালো মানুষ আছে, অধিকাংশ মানুষ ভালো, অধিকাংশ মানুষই চায় পরিবর্তন, কিন্তু ব্যবস্থা এই ধরনের যে সেই ব্যবস্থা মানুষকে মানুষ থাকতে দিচ্ছে না, মানুষের মনুষ্যত্ব কেড়ে নিচ্ছে। মানুষ হচ্ছে সামাজিক জীব, মানুষ চিন্তা করে সামাজিকভাবে, মানুষ বিকশিত হয় সামাজিকভাবে। সেই সামাজিকতা কেড়ে নেওয়া হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে। এবং এই কথাটা তো সত্য যে যত উন্নতি হচ্ছে, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম কথা, সেইখানে দিতে হয় যে যত উন্নতি হচ্ছে তত বিচ্ছিন্নতা আসছে, যত উন্নতি হচ্ছে তত বেকারত্ব বাড়ছে, যত উন্নতি হচ্ছে তত বৈষম্য বাড়ছে। এই যে বেকারত্ব বৃদ্ধি, বৈষম্য বৃদ্ধি, বিচ্ছিন্নতা বৃদ্ধি, এই সমস্ত কিছুই পুঁজিবাদী উন্নতির লক্ষ্য। এবং যে পুঁজিবাদী ব্যবস্থার, গণতান্ত্রিক ব্যবস্থার কথা বুর্জোয়ারা বলে, সেইগুলো সেই বুর্জোয়া গণতান্ত্রিক অবস্থা তো আপনি দেখছেন। আমরা তো দেখছি যে আমেরিকাতে আবারও সেই দুর্বৃত্ত ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যাবেন এরকম সম্ভাবনা। আমরা তো দেখছি ইসরায়েলি জানবাদীরা খিনিভাবে হত্যা করছে। কেন ওরা তারা একদিন এইভাবে নৃশংসভাবে নিহত হয়েছে,
খরচা রয়েছে, তারাই এখন আবার এই ফিলিস্তিনিদের উপর অসহায় বন্দী ফিলিস্তিনিদের হত্যা করছে, শত শত হত্যা করছে, শিশুদের হত্যা করছে, নারীদের হত্যা করছে। এইটি হচ্ছে পুঁজিবাদী উন্নতির চেহারা, এবং পুঁজিবাদ এখন শেষ প্রান্তে পৌঁছেছে। এইটি আসার আরেকটা কারণ যে এরপরে পুঁজিবাদের আর কিছু লেখা থাকবে না। ভারতে নির্বাচন হচ্ছে, নির্বাচনে মৌলবাদীরা পরাজিত, কিছুটা দুর্বল হয়েছে, আমরা বুঝে হয়েছি, কিন্তু কংগ্রেস কি ছিল? কংগ্রেসের সমস্ত আওয়াজ শুনেছি আমরা, ঘড়ি ঘড়ি में आवाज है कांग्रेस वाला चोर है। तो ওরা তো চুরি করতো, ওরাও তো এইরকমই ছিল, বুর্জোয়ারা তো ওইরকমই। কাজে সেই বুর্জোয়া ব্যবস্থাকে চলবে, এই ফ্যাসিবাদ এখন যে বিরোধ করছে, পুঁজিবাদী ফ্যাসিবাদের আলাদা ধারণ করছে, তার কারণ হচ্ছে যে ধমক দেওয়ার কেউ নেই, থামাবার কেউ নেই। কিন্তু এই ব্যবস্থাতে চলবে না। মানুষের মনুষ্যত্ব আছে, মানুষের স্বপ্ন আছে, সেই মানুষের উপরে আস্থা আমাদের রাখতেই হবে। এবং ওই যে ভালো মানুষটি যিনি অপরিচিত লোক দেখে ছুটে যান, যিনি তাকে হাসপাতালে নিয়ে যান, সেই মানুষটি, সেই মানুষের আছে, সেই মানুষের উপরে ভরসা। আমরাও সেই মানুষদের সাথে আছি এবং সেই আশাই ব্যক্ত করছি। আপনাদের সকলকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন এখানে আপনার জন্য, ধন্যবাদ আমার এই বক্তৃতা শোনার জন্য। আমি আমার বক্তব্য এখানে